কেস হচ্ছে অ্যাঞ্জিনা পেক্টোরিস। আপনারা একটু দেখে আসেন তো আমার এখানে পেশেন্ট কয়েকটা জমেছে কিনা। ওকে, অ্যাঞ্জিনা পেক্টোরিস এটা স্টেবল অ্যাঞ্জাইনা এই নামেও পরিচিত, এই নামে বেশি পরিচিত। এটার কেস আপনাদের দু একটা থাকে। এটা সিম্পলি পেশেন্টের কমপ্লেইনটা থাকে হচ্ছে গিয়ে চেস্ট পেইন অন এক্সারশন রিলিভড বাই রেস্ট এন্ড নাইট রেস্ট, এরকম একটা থাকে। তো হিস্ট্রি আমি ডিটেইলে যাচ্ছি না, বিকজ ডিটেইলে গেলে যেটা প্রবলেম সেটা হচ্ছে আপনাদের টাইম অনেক ওয়েস্ট হয়ে যাবে। রিকারেন্ট চেস্ট পেইন এরকম একটা নিয়ে থাকবে ফর 6 মান্থস। দেখেন আমরা এখানে চেষ্টা করেছি রাখার যে রিকারেন্ট কম্প্রেসিভ সেন্ট্রাল চেস্ট পেইন ফর 2 ইয়ার্স। এটা 2 ইয়ার্স হলে ওইটা 6 মান্থস রাখবে, তাহলে ওইটারও 6 মান্থস করতে হবে বাবা। And pain often radiates to the left arm. Okay. The pain is brought on by exertion and relieved by rest. The pain has no relation with posture or meal. এই জিনিসগুলো আমরা দিয়ে দিচ্ছি যে পোস্টার আর মিল ব্যাপারটা কেন দিচ্ছি, এটা ডিডি এক্সক্লুড করার জন্য পরে কাজে লাগবে, এই জন্যই এটা দিয়ে দেওয়া হচ্ছে। দেখেন এখানে হি ইজ এ স্মোকার উইথ 30 প্যাক ইয়ার অফ স্মোকিং হিস্ট্রি। এটা কিন্তু ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ischemic heart disease. His father was a diagnosed case of ischemic heart disease and had similar symptoms. So there is a positive family history. তাহলে আমাদের পেশেন্ট যিনি আছেন তার কি কি রিস্ক ফ্যাক্টর আছে এখন পর্যন্ত খেয়াল করেন তো। একটা হচ্ছে মেইল, একটা হচ্ছে এইজ, ঠিক আছে, দেন there is a history of smoking and there is a positive family history. যেগুলো নাই হচ্ছে তার ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলো আমরা কিছু পাই নাই তার হিস্ট্রি, তাই না? ওগুলো থাকলে ভালো হতো। এখানে আদারওয়াইজ স্যালিন ফিচার আপনার ওই এক্সামিনেশনে সেরকম কিছুই পাবেন না, কিন্তু আপনাকে সব ভালো করে লিখতে হবে, পার্টিকুলারলি কার্ডিওভাস্কুলার সিস্টেমটা সুন্দর করে লিখতে হবে। যেহেতু আপনি আপনার কেসটা কার্ডিয়াক, ওখানে সব নর্মাল জিনিসগুলো ডিটেইল লিখে দিবেন যে শোড পালস 80 রেগুলার, ব্লাড প্রেশার 130/70 এন্ড জেবিবি নট রেজড, এই সবগুলো পয়েন্ট আলাদা আলাদা করে সুন্দর করে লিখবেন। যেখানে আমরা অন্যান্য লং কেসে কিন্তু এত সুন্দর করে সিভিএস গুলো লিখি নেই, কিন্তু এখানে লিখছি নরমাল। তারপর কেন লিখছি, বিকজ এটা কেসটা হচ্ছে আপনার সিভিএস এর, সো আপনি সিভিএস টা ডিটেইল দেখেছেন, এটা আপনাকে লং কেসে বুঝাই দিতে হবে। দ্যাট ইজ ওয়াই যখন আপনার কেস পড়বে ইসকেমিক হার্ট ডিজিজ বা স্টেবল এনজাইনা, তখন কিন্তু আপনাকে এগুলো ভালো করে বুঝিয়ে লিখে দিতে হবে। হ্যাঁ, আর স্যালিন ফিচারে দেখেন আমি আগে কিন্তু বিভিন্ন কেসে যখন দেখিয়েছি কার্ডিওভাস্কুলার একটা স্লাইডে শেষ হয়ে যাইতো। এখানে প্রথমে আমরা ওই কার্ডিওভাস্কুলার সিস্টেমের পালস, বিপি, যে বিপি গুলো দেখালাম, তারপরে একবারে আপনার ইন্সপেকশন, প্যালপেশন, দেন অসকালটেশন আলাদা করে দেয়া। তো এটা একটু এরকম ডিটেইল করে লিখতে হবে, আপনাকে বলতে হবে। আর আদার সিস্টেমস গুলো এরকম একটানে লিখে যাবেন। এই যে বাট ওই আপনারা যে পরীক্ষায় বলেন যে অল আদার সিস্টেমস ওয়্যার নরমাল, এই কথাটা একবারে বলা যাবে না, এই ভাষাটা ইউজ করতে হবে। এক্সামিনেশন অফ অ্যাবডোমেন রিভিল নরমাল শেপড অ্যাবডোমেন উইদাউট এনি টেন্ডারনেস, অর্গানোমেগালি, অ্যাবডোমিনাল মাস অর অ্যাসাইটিস, বাওয়েল সাউন্ডস ওয়াজ নরমাল। এইভাবে জাস্ট বলে দেয়া যে নরমাল জিনিসটাকেই বলে দেয়া, একবারে নরমাল না বলে। সো আপনার ডায়াগনোসিস হচ্ছে অ্যাঞ্জিনা পেক্টোরিস, অথবা আপনি বলতে পারেন আপনার ডায়াগনোসিস হচ্ছে স্টেবল অ্যাঞ্জাইনা, তাই না, ইসকেমিক হার্ট ডিজিজ। এটা ডিফারেন্সিয়াল কি রাখতে পারেন আপনি বলেন তো? যার চেস্ট পেইন হয় এরকম সেন্ট্রাল চেস্ট পেইন, আর কি ডিডি আসে আপনাদের মনে, কি আসে আপনার মন থেকে একজন বলেন। আমার সঙ্গে ফ্রি ফ্র্যাঙ্ক ওয়েতে যা ইচ্ছা কিছু বলতে পারেন, হ্যাঁ কোনো সমস্যা নেই, আমরা তো আলোচনা করে ঠিক না করলে আপনি যে গ্যাস্ট্রিকের পেইনেও তো সেন্ট্রাল গ্যাস্ট্রাইটিসের রিফ্লাক্স ডিসঅর্ডার হতে পারে, গ্যাস্ট্রাইটিস যেটা পেরিকার্ডিটিস, পেরিকার্ডাইটিস, দ্যাটস দ্য গুড ওয়ান, দ্যাটস দ্য গুড ওয়ান। যিনি পেরিকার্ডাইটিস বলছেন ভালো বলছেন, কোনো সন্দেহ নেই। মায়োকার্ডিয়াল ইনফারকশন, কোস্টোকন্ড্রাইটিস, ইয়েস। তাহলে এটা কিন্তু ভালোই বলছেন, যারা যারা বলছেন অনেকগুলো ডিডি আসছে। যিনি প্রথমে বললেন যে গ্যাস্ট্রাইটিস, এটা ঠিক আমরা যদি গ্যাস্ট্রাইটিস না বলে যদি বলি যে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ,
তাহলে ভালো হয়, বিকজ পেশেন্টের তো কোনো অ্যাবডোমিনাল পেইনের হিস্ট্রি নাই। সো এখানে রিফ্লাক্স মানে এক্সক্লুসিভলি রিফ্লাক্স, দ্যার ইজ নো পেপটিক আলসার, ইট ইজ রিফ্লাক্স ডিউ টু রিল্যাক্সড লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার, যেটাকে আমরা বলি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এইটা হতে পারে। তাহলে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্সের পেইনটা আপনার প্রিকর্ডিয়ামে থাকবে, এই লোকের পেইনও প্রিকর্ডিয়ামে, দুটাকে আলাদা করার কি কোনো পদ্ধতি আছে? কোনো বার্নিং সেশন ভেরি গুড, ইয়েস। এখানে পেইনটা হচ্ছে কম্প্রেসিভ, আর গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্সে পেইনটা হচ্ছে বার্নিং। এখানে পেইনটা হচ্ছে brought on by exertion and relieved by rest and nitrates। আর গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজে পেইনটা হচ্ছে it Relieved by occurs, it relieved by antacids and it is brought on by lying down। রাত্রে শোয়ার পরে বেশি হয়, কেন হয় জানেন? বুঝতেই পারছেন, শোয়ার পরে গ্র্যাভিটির এফেক্ট থাকে না, সো অ্যাসিড ইজিলি রিফ্লাক্সড হয়ে যেতে পারে আরো। হ্যাঁ, তো আপনি একটু জাস্ট যদি খেয়াল করেন, আমরা এখানে যখন হিস্ট্রি বলেছিলাম তখন এই কথাটা বলেছিলাম, দ্য পেইন হ্যাজ নো রিলেশন উইথ পোস্চার অর মিল। এটা দিয়ে কিন্তু আমরা বুঝিয়ে দিয়েছি যে ইট ইজ নট জিএআরডি, ইট ইজ নট রিফ্লাক্স ডিজিজ। ওকে, মিল দিয়ে আমরা এটা বুঝিয়ে দিয়েছি যে ইট হ্যাজ নো রিলেশন উইথ পেপটিক আলসার ডিজিজ অর রিফ্লাক্স ডিজিজ। এইটাই ছিল ইম্পর্টেন্স, যে কেন পোস্চার এখানে আমরা বলছি। রিফ্লাক্স ডিজিজ আপনি ডিডি হিসেবে রাখবেন এবং কেন হ্যাঁ কেন না বলতে পারবেন। এই কেন না এটা বলতে পারাটাই আপনার পরীক্ষার মূল শক্তি, মূল স্ট্রেংথ হচ্ছে এটাই। তাহলে ইট ইজ angina pectoris, but it is stable angina because there is precordial pain which is compressive, brought on by exertion, radiates to the left arm, relieved by taking rest and taking nitrates. It is not reflux disease because the pain is not burning, the pain has no relation with the posture, it is not brought on by lying down, and it is not relieved with antacids। ঠিক আছে, তাহলে এই কথাটুকু তো বলতে পারবেন না পরীক্ষায়, এত সিম্পল ভাষায়। এই সিম্পল ওয়েতে এই কথাটা বলা মানে আপনার অনার্স মার্ক লং কেসে নিশ্চিত। সোয়েটিং আচ্ছা, থাকে এটা জানেন না? স্যার? আচ্ছা, সোয়েটিং না থাকে না, এটা আমাদের তো স্টেবল এনজাইনা। সোয়েটিং যখন থাকবে তখন আমরা স্টেবল যাব, তখন জিনিসটা টার্ম হয়ে যাবে এটা অ্যাকিউট করোনারি সিনড্রোম, যেটা আনস্টেবল এনজাইনাও হতে পারে অথবা এটা অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশনও হতে পারে। আর এটা মায়োকার্ডিয়াল ইনফার্কশন আমি এই জন্য বলছি না, দেখেন একটা পেশেন্টের আপনার হিস্ট্রিটা লম্বা, তাই না? 6 মাসের বা 2 বছরের বা কয়েক সপ্তাহের হিস্ট্রি নিয়ে আসছে। একটা পেশেন্টের এমআই তো এতবার হবে না, এমআই একবার দুইবার তিনবার হবে, তারপরে মারা যাবে পেশেন্ট, তাই না? তো একই পেইন বারবার 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 হচ্ছে, ইটস নট এমআই। হ্যাঁ, এমআই হলে তো একবার হবে, আবার কিছুদিন পর হয়তো যদি আরেকবার হয়, তারপর থার্ড টাইম হলে তার মারাই যাবে, ব্যাপারটা এরকম। This is not MI because the pain is not severe. Patient actually has no sweating, there is no nausea or vomiting। এই কারণে হচ্ছে এমআই থেকে আমার যেহেতু একটা লং টার্ম একটা একই রকম মডারেট একটা পেইন বা মাইল্ড একটা পেইন, বাট লং টার্ম ধরে আছে এবং পেইনটা রেস্টে কখনো হয় না, পেইনটা অলওয়েজ এক্সারশনের পরে হয়, হাঁটাহাঁটি করলে সিঁড়ি দিয়ে উঠলে হয়। এমআই পেইন তো এরকম না, এমআই পেইন যে কোনো সময় হতে পারে এবং রেস্ট নিলে সেটা কমবে না এবং নাইট্রেট নিলেও সেটা কমবে না। দ্যাট ইজ ওয়াই আপনি এমআইটা না বলাই এখানে ভালো হবে। ঠিক আছে, আরেকজন একটা পেইনের কথা বলেছেন পেরিকার্ডাইটিস, এটা আমার কাছে আমি ডিডি হিসেবে রাখি নাই, বাট কেউ যদি বলেন আমি তাকে অবশ্যই খুশি হব, যে যিনি বলেছেন তাকে আমি অবশ্যই প্রেজ করি যে খুব সুন্দর একটা ডিডি উনি এনেছেন পেরিকার্ডাইটিস। তো তাহলে আপনি আমাকে শুধু এতটুকু বলেন যে এই পেশেন্টের পেইনটা কেন পেরিকার্ডাইটিস না, আপনি শুধু এতটুকু বলে দেন যিনি বলেছেন। আপনার নামটা বলবেন এবং সাহস করে কেন পেরিকার্ডাইটিস না বলছেন এটা একটু বলে স্যার, দেন। জি, আপনার নাম বলেন। স্যার আমার নাম শ্যামা। শামা জি, বলেন। পেরিকার্ডাইটিসটা রাতে রাতে বেশি হয়, আর কিছু? সুপাইন যে পজিশন ওই সময় বেশি হয়, কিন্তু অ্যানজাইনা আচ্ছা। পেক্টোরিস এটার সাথে রিলেশন নাই। আর আচ্ছা, মিল হচ্ছে এমনিতে পেইনের নেচারের দিক থেকে দেখতে একটু মিল, Fine. রেট্রোস্টার্নাল পেইন। বাকি সাইট কিন্তু সেম। হ্যাঁ, যেটা ডিফারেন্স সেটা হচ্ছে পেরিকার্ডাইটিস এর পেইনটা হচ্ছে পারসিস্টেন্ট, এই পেরিকার্ডাইটিস এর পেইনটা এরকম যাবে আসবে সেরকম না। নাম্বার ওয়ান, আপনার পেশেন্টের পেইন কিন্তু হাঁটাহাঁটি করলে হয়,
রেস্ট নিলে চলে যায়, নাম্বার ওয়ান, তাই না? আপনার পেশেন্টের পেইনটা হচ্ছে রিকারেন্ট পেইন, আর পেরিকার্ডাইটিসের পেইনটা হচ্ছে পারসিস্টেন্ট পেইন। ইভেন এটা কয়েক মাসও থাকতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু পারসিস্টেন্ট পেইন, এই একটা ডিফারেন্স। নাম্বার টু, সবচেয়ে ইম্পর্টেন্ট ডিফারেন্সটা হচ্ছে ইন পেরিকার্ডাইটিস ইউ এক্সপেক্ট পেরিকার্ডিয়াল রাব অন অসকালটেশন, যেটা কিন্তু এই পেশেন্টের নাই। তো দ্যাট ইজ ওয়াই ইট ইজ নট পেরিকার্ডাইটিস। বাট আপনি যে একটা সুন্দর ডিডি রেখেছেন, এটা পরীক্ষায় বললে খুব ভালো হবে, আমি বলবো। আমি নিজেও রাখি নাই, বাট ইটস এ ভেরি গুড ডিফারেন্সিয়াল টু সে ইন দ্য এক্সাম। হ্যাঁ, যিনি রেখেছেন, হ্যাটস অফ টু হার, ঠিক আছে, খুব ভালো বলেছেন। তো আমাদের ডিডি গুলো আমরা একটু দেখি। ডিডি দেওয়ার আগে আমরা প্রথমে দেখিনি যে এটা ওয়াই ইট ইজ অ্যাঞ্জিনা পেক্টোরিস, এই কথাটার ব্যাপার। যে এই যে আমাদের সব পয়েন্টগুলো, রিকারেন্ট কম্প্রেসিভ প্রিকর্ডিয়াল পেইন precipitated by exertion, relieved by rest, radiation to left arm, there is a smoking history and positive family history. And এখানে রিলিভ বাই রেস্টের সাথে যদি হিস্ট্রি থাকে, আপনি বলতে পারেন রিলিভ বাই নাইট্রেটস। তো নাইট্রেটসটা কিভাবে বুঝবেন? নাইট্রেটস এর হিস্ট্রি আছে, এটা কিভাবে বোঝা যায়? পেশেন্ট কি বলে বলেন তো ইউজুয়ালি? আমরা যখন আপনি একটা ওষুধ ব্যবহার করেন। কি একটা ওষুধ না, সরাসরি পেশেন্ট বলে আমি জিহ্বার নিচে একটা স্প্রে দিলে বা জিহ্বার নিচে একটা ট্যাবলেট দিলে একটু পরে কমে যায়। হ্যাঁ, এই কথাটা বললে আপনি বুঝে যাবেন। ঠিক আছে, কমনলি কিন্তু স্প্রে ইউজ করা হয়, ট্যাবলেট আস্তে আস্তে উঠেই যাচ্ছে। সো আমার ডিফারেনশিয়াল ছিল গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স, কোস্টোকন্ডাইটিস এবং সাইকোজেনিক চেস্ট পেইন। বাট আপনি যদি কেউ যদি পেরিকার্ডাইটিস রাখেন, দ্যাটস মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নাই। বাট ডিডি যত কম হয় তত ভালো, এটা মনে রাখবেন। হ্যাঁ, যেমন আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সিমিলটেনিয়াসলি যত সংখ্যা কম হয় তত ভালো। এই জন্য পরীক্ষায়ও যে কোনো কিছু ডিডি যত কম হয় তত ভালো, প্যাচ কম লাগে, বুঝতে পারছেন? তাহলে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স নিয়ে আমরা কথা বললাম। সো এটা কোস্টোকন্ড্রাইটিস কেন না, এই সম্বন্ধে কিছু বলেন। একটা ছেলে আমাকে বলছিলেন, কে তিনি বললেন যে কোস্টোকন্ড্রাইটিস তার একটা ডিফারেন্সিয়াল ছিল, খুব ভালো একটা ডিফারেন্সিয়াল। আপনি একটু বলেন তো কোস্টোকন্ড্রাইটিস কি কেন আপনি কনসিডার করছেন, দ্যাট মিন্স পয়েন্টস ইন ফেভার, এবং কেন এটাকে আসলে প্রফেশনাল না রেখে ডিফারেন্সিয়াল বানিয়ে দিচ্ছেন, অর্থাৎ পয়েন্টস এগেইনস্ট, এটা একটু বুঝায় বলেন। কোস্টোকন্ড্রাইটিস ব্যাপারটা বলেন বলেন, সাহস করে বলেন। আমাকে আপনারা কি ভয় পান নাকি? আমি খারাপ মানুষ এত? আমার চেহারা খুব খারাপ হইতে পারে, কিন্তু আমি মানুষ এত খারাপ না, আমি ভিংটিভ মানুষ না। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি খুবই সফট একটা মানুষ। বলেন বলেন। স্যার, কোস্টোকন্ড্রাইটিস এর পেইনটা তো লোকালাইজড একটা পেইন থাকে। আচ্ছা, আর হচ্ছে অ্যানজাইনা পেক্টোরিসের যে পেইনটা, সেটা আমরা দেখতেছি রেডিয়েট করতেছে এবং লেফট আর্মে যাচ্ছে, কিন্তু কোস্টোকন্ড্রাইটিস রেডিয়েশনের কিছু থাকে রাইট না। রাইট, এটা খুব ভালো বলেছেন। কোস্টোকন্ড্রাইটিসের পেইন নাম্বার ওয়ান হচ্ছে যে রেডিয়েশন কখনোই হবে না। নাম্বার টু হচ্ছে কোস্টোকন্ড্রাইটিসের পেইনটা হচ্ছে ডাল, এটা হচ্ছে কম্প্রেসিভ। কোস্টোকন্ড্রাইটিসের পেইনটা হচ্ছে পারসিস্টেন্ট, আর আপনার পেশেন্টের পেইন হচ্ছে রিকারেন্ট, ইটস নট পারসিস্টেন্ট, রেস্ট নিলে কিন্তু কমে যাচ্ছে। কোস্টোকন্ড্রাইটিসের পেইনটা হচ্ছে দিজ আর ব্রট অন বাই এনি মুভমেন্ট, অর্থাৎ নড়াচড়া করলে পেইনটা বাড়ে। কিন্তু এখানে কিন্তু আপনার নড়াচড়ার ব্যাপার না, এখানে আপনাকে হাঁটতে হবে, সিঁড়ি দিয়ে উঠতে হবে, অর্থাৎ একটা এক্সারশন হইতে হবে, তাইলে বাড়ে। Costochondritis pain does not relieve with taking rest or taking nitrates. আপনার পেশেন্টের পেইন কিন্তু রেস্ট এবং নাইট্রেট নিয়ে কমে যাচ্ছে। ফাইনালি কোস্টোকন্ড্রাইটিস এর পেশেন্টের লোকাল টেন্ডারনেস থাকবে। আপনি যখন প্রিকোডিয়াম এক্সামিনেশন বলেছেন তখন কিন্তু বলেছেন দেয়ার ওয়াজ নো লোকাল টেন্ডারনেস। দেখি আমি বলেছি কিনা একবার দেখি তো দেখি। ওকে, এক্সামিনেশন অফ, যে দেয়ার ওয়াজ নো লোকাল টেন্ডারনেস, এই কথাটা যে আমরা বলেছি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, লোকাল টেন্ডারনেস নাই। সো যখন লোকাল টেন্ডারনেস নাই, ইট ক্যান নেভার বি কোস্টোকন্ডাইটিস। সো এই আমরা জিনিসগুলো লিখেছি যে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্সের পক্ষের জিনিসগুলা, বিপক্ষের জিনিসগুলা, পেইন ডাজ নট ইনক্রিজ অন লাইং, পেইন ইজ নট রিলিভড উইথ অ্যান্টাসিড, পেইন ইজ নট বার্নিং, এই জিনিসগুলো আমরা বলেছি। Why this is not costochondritis? The pain is recurrent, not persistent. Pain is not dull. Pain does not increase with breathing, coughing, or movement, and there is no local tenderness. Finally, এটা সাইকোজেনিক কেন না? সাইকোজেনিক হতে পারে না?
সাইকোজেনিক তো কমন, কেন এটা Yes, sir. সাইকোজেনিক কেন না সাইকোজেনিক আপনার কেন মনে হচ্ছে সাইকোজেনিক? কারণ স্যার সাইকোজেনিক পেইনের ক্ষেত্রে স্যার মানে দেয়ার উইল বি মাল্টিপল ভেরিয়েশন, দ্য পেশেন্ট মে সে দ্য পেইন হ্যাজ লাস্টিং ফর several hours Yes, without any associated radiation Localized history or হবে। the character of the pain. yes, there is a definite nature, location, radiation, duration, aggravating and relieving factor of the pain which is consistent in every attack. Okay, so in psychogenic chest pain everything is inconsistent. The patient gives different and unrelated, uh, technically impossible, practically impossible description about the nature, duration, relieving, aggravating factors which are not consistent with the common knowledge, common medical knowledge. That is why we are not considering the patient to have psychogenic chest pain. তবে আমি বলবো যে আপনারা, যদিও আমি এখানে ডিডির মধ্যে একটা লিখেছি সাইকোজেনিক চেস্ট পেইন, আপনি এটা বাদ দিয়ে দিন, পরীক্ষায় আপনারা এই দুইটাই রাখেন, কেউ পেরিকার্ডিটিস চাইলে রাখলেও রাখতে পারেন, ঠিক আছে? বাট আমার মনে হয় সাইকোজেনিকটা আপনারা বাদ দিয়ে দেন ফর ইওর এক্সাম পারপাস, দুইটা রাখেন, দুইটা সুন্দর করে ডিফাইন করেন, তাইলেই হবে, ঠিক আছে? তখন হঠাৎ করে এক্সামিনার আস্ক করতে পারে যে আপনার পেশেন্টের তো এরকম চেস্ট পেইন আছে, আপনি দেখলেন সবই ভালো, আপনি ইসিজি করলেন, ইসিজিতে আপনি কি এক্সপেক্ট করেন এখন বলেন তো? ইনভেস্টিগেশন কি করবেন? এনজাইনা স্টেবল এনজাইনার পেশেন্টের এখন ইনভেস্টিগেশনস কি করবেন? কি টেস্ট করে আপনি এটা ডায়াগনোসিস করতে পারেন? স্যার ফার্স্টে তো স্যার একটা ইসিজি করব স্যার, সেটার ক্ষেত্রে স্যার মানে ডিডি গুলো স্যার আমরা অনেক কিছু এক্সক্লুড করতে পারবো, যেমন পেরিকার্ডিটিস এক্সক্লুড হয়ে যাবে, ঠিক আছে, অন্যগুলো হবে না। তো আপনার এটা ধরে নেন এটা আপনার পেশেন্ট, আপনার ডায়াগনোসিসটাই ঠিক, অর্থাৎ দিস ইজ স্টেবল এনজাইনা। তাহলে এই অবস্থায় আপনি আমাকে একটু বলেন ইসিজিতে আপনি কি এক্সপেক্ট করছেন? স্যার ইসিজিতে স্যার there will be changes due to ischemia such হ্যাঁ, as সেটা আপনি স্যার আমাকে বলেন। there will be pathological QF, আচ্ছা, তারপর? দেন স্যার হচ্ছে এসটি সেগমেন্টটা মানে অ্যাবনরমাল কিছু একটা থাকে, কি কিছু একটা কি হবে বলেন, কিছুটা কি কি যেন একটা থাকে স্যার, কি থাকে? ডিপ্রেশন কি কিছু, ডিপ্রেশন না এলিভেশন কি থাকে? এলিভেশন। এলিভেশন। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? টিওএফ সম্বন্ধে কেউ কিছু বলতে চান? ইনভার্টেড টি ওয়েভ হবে স্যার। ইনভার্টেড টিওএফ হবে। আচ্ছা, তো স্যার লেফট অ্যাক্সিস ডেভিয়েশন থাকতে পারে স্যার। আচ্ছা, খুব কঠিন কঠিন জিনিসে চলে যাচ্ছেন। এই আপনারা কি ফাইনাল প্রফে রেডি? লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক এগুলো বলার জন্য রেডি হয়ে আছেন? হ্যাঁ, পরীক্ষায় এত কঠিন কঠিন জিনিস বলেন না। শুনেন, পরীক্ষার নিয়ম হচ্ছে বোবার শত্রু নাই, পরীক্ষায় কথা কম বলবেন। সো আপনার সুবিধা হচ্ছে যে the less you speak, the less number of mistakes you will make, and in the exam it is the number of mistakes you make is counted ultimately. So if you speak less you will make fewer mistakes and you have more chance to pass. আর পরীক্ষায় বেশি কথা বলাই যাবে না, পরীক্ষায় ওই পাশের লোকের কথা বলতে দিবেন, আপনি হুহা করে যত পারেন পরীক্ষা আগায় নিয়ে যাবেন। তো ইসিজি আমরা ফার্স্টে করব, ফার্স্ট ইনভেস্টিগেশন ইজ ইসিজি। ইসিজিতে আসলে সাধারণত পাওয়া যায় এসটি ডিপ্রেশন, কখনো কখনো টি ইনভার্সন, ঠিক আছে? তাহলে কি পাওয়া যায়? এসটি ডিপ্রেশন অথবা টি ইনভার্সন, মনে থাকবে? নেভার কিউএফ। কিউএফ হচ্ছে একটা অ্যাকিউট অথবা ওল্ড এমআই এর একটা ফিচার। অ্যাকিউট এমআই কিউ ছাড়াও এসটি এলিভেশন থাকে, টি ইনভার্সন থাকে, ওল্ড এগুলো কিছুই থাকে না। কিন্তু এমআই না হলে কখনো আপনার কিউ হবে না। আপনার পেশেন্টের তো অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন না, ওল্ড মায়োকার্ডিয়াল ইনফার্কশনও না, আপনার পেশেন্টের হচ্ছে স্টেবল এনজাইনা। সো আপনার এক্সপেকটেশন হচ্ছে এখানে আইদার এসটি ডিপ্রেশন অর টি ইনভার্সন অর বোথ, মনে থাকবে? Yes, sir. এখন আমি তখন নেক্সট কোশ্চেনটা করব, আপনি পেশেন্টের ইসিজি করলেন, আপনার হিস্ট্রি একদমই সাজেস্টিভ অফ অ্যাকিউট স্টেবল এনজাইনা, ইসিজি আসলো একদম নরমাল, এটা কি হতে পারে নাকি আপনার কোনো ইসিজিতে সমস্যা হয়েছে, কি মনে হয়? হইতে পারে স্যার।
কেন হতে পারে বলেন তো দেখি। স্যার রেস্টে তো মায়োকার্ডিয়াল অক্সিজেন মানে ইসকেমিক হার্ট ডিজিজের ক্ষেত্রে তো আমরা বলি হচ্ছে যে অক্সিজেন ডিমান্ড আর অক্সিজেন ডিপ্রাইভেশনের মধ্যে ইমব্যালেন্স হয়েছে। তো স্টেবল ইঞ্জিনের ক্ষেত্রে রেস্টে অক্সিজেন ডিমান্ড ফুলফিল থাকতে পারে, ওই ক্ষেত্রে ইসিজি আমরা চেঞ্জ নাও করতে পারি। আপনার পেশেন্টের সিম্পটম হয় এক্সারশনের সময়, আর আপনি ইসিজি করেন পেশেন্টকে শোয়া, তাহলে এই অবস্থায় কিভাবে আপনি এক্সপেক্ট করেন ইসিজি চেঞ্জ হবে? তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই স্টেবল এনজাইনা পেশেন্টের ইসিজিতে আসলে কিছু পাওয়া যায় না। ইসিজি ইজ নরমাল ইন মোস্ট অফ দ্য কেসেস অফ স্টেবল এনজাইনা পেশেন্টস। তাহলে এখন ওর ক্ষেত্রে কি করবেন এটা বলেন? ইসিজি আসছে নরমাল, এক্সারসাইজ টলারেন্স টেস্ট। ইয়েস। এরপরে নেক্সট যেটা করবেন সেটা হচ্ছে এক্সারসাইজ টলারেন্স টেস্ট। ঠিক আছে, নেক্সট করবেন হচ্ছে ইটিটি, এক্সারসাইজ টলারেন্স টেস্ট। এই কথা বলতে আমরা অলরেডি বলে ফেলছি কোস্টোকন্ড্রাইটিস এর ব্যাপারগুলো। তো এক্সারসাইজ টলারেন্স টেস্টে আপনি কি এক্সপেক্ট করেন? এক্সারসাইজ টলারেন্স টেস্টে আপনি এক্সপেক্ট করেন যে এখানে এসটি ডিপ্রেশন, টি ইনভার্সন এগুলো আসতে পারে। আচ্ছা, আর কি কি টেস্ট কমনলি করা হয় একটা স্টেবল এনজাইনার পেশেন্টের? আপনার পেশেন্টের ইটিটি ছাড়া আর কি করবেন, আর কি টেস্ট করবেন বলেন? আর কি টেস্ট করা যেতে পারে? স্যার মার্কার হচ্ছে গুলো করব, কার্ডিয়াক বায়োমার্কার করা যেতে পারে স্যার। মার্কার কি এক্সপেক্ট করেন আপনার পেশেন্টের মার্কার? স্যার যদি স্টেবল এনজাইনা হয় তাহলে স্যার নরমাল আসবে। এমআই এক্সক্লুড করার। আচ্ছা, আপনি তো ডিফারেনশিয়াল হিসেবে এমআই রাখেনই নাই, ঠিক আছে? তারপরে যদি আপনি বলেন, আপনি বলতে পারেন আই উইল গো ফর কার্ডিয়াক মার্কারস টু এক্সক্লুড অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফারকশন। কোনটা করি সবচেয়ে কমনলি কার্ডিয়াক মার্কার? একটা যদি বলি, ট্রোপোনিন টি যে কোনো একটা করলেই হয়, এই দুটার যে কোনো একটা আমরা কমনলি করি। ফাইন। এছাড়া এগুলো আসলে সাধারণত করা হয় না। যদি অ্যাকিউট এমআই তো আমরা মানে আসলে প্রথমে বুঝে ফেলি, ওটা তো ওইদিকে চলেই যায়। কিন্তু যখন স্টেবল এনজাইনা পেশেন্ট একই সিমটম নিয়ে বারবার আসছে, স্টেবল এনজাইনার পেশেন্ট যখন আপনার কাছে আসবে, তখন কিন্তু আপনি আসলে এই জিনিসগুলো তখন আর দেখবেন না। তখন রেদার আপনার পেশেন্টের কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা সেগুলো আপনি খোঁজার চেষ্টা করবেন। ঠিক আছে, তো কিছু নন ইনভেসিভ ব্লাড টেস্ট আমরা অবশ্যই দিব পেশেন্টকে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডায়াবেটিক স্ক্রিনিং এবং লিপিডিমিয়া স্ক্রিনিং। অর্থাৎ আমি তাকে ফাস্টিং লিপিড প্রোফাইল, ফাস্টিং ব্লাড গ্লুকোজ, 2 আওয়ার্স আফটার 75 গ্রাম ব্লাড গ্লুকোজ এবং হিমোগ্লোবিন A1C, এই টেস্টগুলো আমি তাকে অবশ্যই করতে দিব। যদি সে হিস্ট্রিতে ডায়াবেটিস বলে আর না বলে, এগুলো যেহেতু সবচেয়ে ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টরস, আমি এই টেস্টগুলো তাকে অবশ্যই করতে দিব। ঠিক আছে, পজিটিভিটি, হিমোগ্লোবিন A1C, ফাস্টিং লিপিড প্রোফাইল টু ডিটেক্ট দ্য রিস্ক ফ্যাক্টরস। ঠিক আছে, ডায়াগনোসিসের জন্য আমি ফার্স্ট লাইনে ইসিজি করব, ইসিজি নেগেটিভ হলে ইটিটি করব, আর রিস্ক ফ্যাক্টর দেখার জন্য আমি এই তিনটা ম্যান্ডেটরি করব। ইসিজির ফাইন্ডিং হচ্ছে এসটি ডিপ্রেশন, টি ইনভার্সন। ইসিজি মে বি নরমাল, so what to do if the ECG is normal? Exercise tolerance test. Fine. ট্রিটমেন্ট কি করবেন এই লোককে? কিভাবে ট্রিট করবেন? মডিফায়েবল রিফ্লেক্টর থাকলে সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। বলেন, একটু বলেন শুনি একটু কি কি কন্ট্রোল করবেন? যদি পেশেন্ট একটু অবভিয়াস থাকে এবং হচ্ছে ডায়েট রেগুলেট করার জন্য, স্মোকিং করার জন্য। সবার আগে শুনেন, স্মোকিং সবার আগে বলতে হবে। হ্যাঁ, এটা হলো এক নাম্বার। হ্যাঁ, আপনি প্রথম কথা শুরুই হবে হচ্ছে গিয়ে যে স্টপ স্মোকিং, এটা হচ্ছে নাম্বার ওয়ান কথা। তারপরে যা খুশি বলেন, হ্যাঁ, বাকি কথা পরে হবে। ঠিক আছে, এরপরে আপনি বলেন যে control of other modifiable risk factors, like if the patient is diabetic, the control of blood glucose. If the patient has dyslipidemia, then correction of lipid profile. If the patient is obese, reducing the weight, and patient should be encouraged. If the patient has hypertension, control of blood pressure, এগুলো আমি করব। কিন্তু আপনার ডিজিজের জন্য স্পেসিফিক্যালি আর কি করতে পারেন? নাইট্রেট দিবেন? আপনি প্রশ্ন করেন না, উত্তর দেন। আপনি তো আমার প্রশ্ন করছেন। নাইট্রেট দিব, তারপরে ইকোস্প্রিন দিব। আচ্ছা,
ইকোস্প্রিন, আপনি কি সেফ 3 নাকি যিনি ইকোস্প্রিন বললেন? মানে স্যার অ্যাসপিরিন দিব। মানে না আপনি কি স্যার, সেফ না 3 না বলেছিলেন? না। আপনি বলেন নাই। আচ্ছা, আমি কিন্তু মনে মনে খুশি হচ্ছি। হ্যাঁ, আমি যদিও আপনাকে সাবধান করছি, কিন্তু আমি কিন্তু মনে মনে খুশি হচ্ছি এই জন্য যে আপনারা যে ওষুধ হাতে নিয়ে নাড়াচাড়া করেন, এটাই খুব বড় একটা জিনিস। হ্যাঁ, এটা আপনার একটা প্র্যাকটিক্যাল এক্সপোজার। বিশ্বাস করবেন না, এই এক্সপোজার আপনার পরীক্ষার দিন আপনার কনফিডেন্স অনেক বাড়ায় দিবে। এবং আমি বলবো যে এটা আপনার জন্য খুব ভালো হয়েছে। হ্যাঁ, আহ, পরীক্ষায় অ্যাসপিরিন বলেন সেটা ভালো। আপনি যদি মুখ ফসকায় ইকোস্প্রিন বলে ফেলেন, এক্সামিনার আপনাকে হালকা একটা ধমক দিলে মনে মনে কিন্তু আমার মতো খুশি হবে। সেও বুঝবে যে ওষুধ হাতাহাতি করে। বুঝতে পারছেন? পরীক্ষাটা কিন্তু এরকম, এটা কিন্তু খুব ইনফর্মাল একটা পরীক্ষা, বুঝছেন? ফাইনাল প্রফের ভাইভাটা খুব ফ্রেন্ডলি একটা পরীক্ষা। এখানে মানে আপনি ভয় পাওয়ার কিছু নাই। আপনি অন্য নন ক্লিনিক্যাল পরীক্ষাগুলো যে দিয়ে আসছেন, ভাইভায় আপনার যে গম্ভীর একটা অন্যরকম পরিবেশ, আহ, এরকম কিন্তু না। এখানে পরীক্ষাটা খুবই একটা ফ্রেন্ডলি পরিবেশে পরীক্ষা হয়। কারণ আপনি পাস করার পরের দিন কিন্তু ইউ আর মাই কলিগ। মেবি আই এম আ বিট ওল্ডার দ্যান ইউ, বাট স্টিল পাস করে রেজাল্ট বেরোয়ার পরে ইন্টার্নশিপ শুরু করার পরের দিন থেকেই আপনি আমার কলিগ। হ্যাঁ, সো এখানে কিন্তু পরীক্ষা অনেক বেশি ফ্রেন্ডলি হয়। আচ্ছা, একজন বলেছেন অ্যাসপিরিন দিবেন, তিনিই বলেছেন নাইট্রেট দিবেন। আর কেউ কিছু বলতে চান কিনা? আচ্ছা, আমি বলে দিই। হ্যাঁ, ক্লোপিডোগ্রাফ কি দেওয়া লাগতে পারে? হ্যাঁ, দেয়া লাগতে পারে, দেয়া লাগবে না এরকম ব্যাপার নাই। যে অ্যাসপিরিন খেতে পারবে না তাকে ক্লোপিডোগ্রাফ দিতে হবে, স্ট্যাটিন দিতে হবে। এটা খুব ম্যান্ডেটরি। স্ট্যাটিন লিপিড প্রোফাইল যাই হোক না কেন, স্ট্যাটিন আপনাকে দিতেই হবে। হ্যাঁ, স্ট্যাটিন লো ডোজে হলেও দিয়ে রাখতে হয়। তিনটা ড্রাগ আমাদের ফার্স্ট লাইন। আমরা ইউজুয়ালি পেশেন্টদের বলি তিনটা ড্রাগ রেগুলারলি খাবেন। একটা হচ্ছে অ্যাসপিরিন, একটা হচ্ছে বিটা ব্লকার, আর একটা হচ্ছে স্ট্যাটিন। সাথে যখন আপনার সিমটম হবে তখন সাবলিঙ্গুয়াল নাইট্রেট দিবেন। এটা হচ্ছে আমাদের বেসিক ট্রিটমেন্ট। তাহলে বেসিক ট্রিটমেন্ট হচ্ছে রেগুলার ইউজ অফ অ্যাসপিরিন, বিটা ব্লকার এবং স্ট্যাটিন। এন্ড দ্য পেশেন্ট, জি if বলেন patient বলেন। is if patient is diabetic, beta blocker দিব কি না? আচ্ছা, স্যার অ্যাজমা থাকলেও তো বিটা ব্লকার দিতে পারবো না স্যার। ফাইন ফাইন। আজমা ডায়াবেটিস এটা দিতে পারবে না তো। অবশ্যই যে কোনো ড্রাগের ক্ষেত্রেই আপনাকে এই জিনিসটা ধরেই নেওয়া হয়, if there is any absolute contraindication or even serious relative contraindication, ওই ড্রাগ আপনি ইউজ করতে পারবেন না। এখন যাদের ক্ষেত্রে, যেমন একটা পেশেন্টের খুব সিভিয়ার পেপটিক আলসার ডিজিজ আছে, ওকে তো আপনি অ্যাসপিরিন দিতে পারবেন না, ঠিক আছে না? একটা পেশেন্টের এরকম যদি হয়, তাহলে তখন আপনাকে অল্টারনেট চিন্তা করতে হবে। এটা আমার হচ্ছে যে কোনো কন্ট্রাইন্ডিকেশন যদি না থাকে, তাহলে আমার ফার্স্ট লাইন ড্রাগ গুলো হচ্ছে অ্যাসপিরিন প্লাস বিটা ব্লকার প্লাস স্ট্যাটিন। এখন যার এই ড্রাগ গুলার কোনোটা আমি দিতে পারবো না, তখন তাকে আমাকে অল্টারনেটিভ ড্রাগ দিতে হবে। যদি আমি অ্যাসপিরিন, অর্থাৎ এটা অ্যান্টিপ্লেটলেট, এটা যদি আমি দিতে না পারি, ফর এক্সাম্পল পেশেন্ট টলারেট করতে পারে না, অ্যাসপিরিন দিলে পেশেন্টের সিভিয়ার পেপটিক আলসার ডিজিজ হয়, অথবা পেশেন্টের হিস্ট্রি আছে পেপটিক আলসার ব্লিড করার আগে, তো এরকম পেশেন্টকে তো আমি অ্যাসপিরিন দিতে পারবো না। সেই ক্ষেত্রে আমার সেকেন্ড চয়েস হবে ক্লোপিডোগ্রাম। ঠিক আছে? যদি ইফ অ্যাসপিরিন ক্যানট বি গিভেন, we can give clopidogrel instead. On the other hand, যদি বিটা ব্লকার আমি দিতে পারি, মনে রাখেন, এখন আবার সেই আগের ব্লকারের খবর নাই। আপনার নাম বললে কোনটা বললেন? প্রোপানল। রাইট, বিটা ব্লকার, কোনো সন্দেহ নাই, ইট ইজ দ্য আইকনিক বিটা ব্লকার, বাট ইট ইজ নট আ কার্ডিয়াক ড্রাগ নাও। এটার ইউজ কিন্তু নন কার্ডিয়াক, তাই না? এটা ইউজ হয় মাইগ্রেনে, এটা ইউজ হয় পোর্টাল হাইপারটেনশনে, এটার ইউজ হয় হচ্ছে আপনার অ্যাংজাইটি ডিসঅর্ডারে এবং থাইরয়েডক্সিকোসিসে। এটা কিন্তু এখন আর হাইপারটেনশন অথবা ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্ট ফেলিওর ওগুলোতে কখনো ইউজ হয় না। তো ইফ বিটা ব্লকার ক্যানট বি ইউজড সামহাউ, অর বিটা ব্লকার দেওয়ার পরেও আপনার সিমটম ঠিক মতো কন্ট্রোল হচ্ছে না, আপনার বেশি বেশি সিমটম হচ্ছে, দেন ইউ ক্যান গো ফর আদার ড্রাগস। এখন সেকেন্ড কি রিজার্ভ ড্রাগস আছে, সেই নামগুলো আপনি একটু জেনে নেন। সেটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারস আপনি ইউজ করতে পারেন, লং অ্যাক্টিং নাইট্রেটস আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং লং অ্যাক্টিং নাইট্রেটস। ঠিক আছে, মনে থাকবে? এখন আমাকে একটু বলেন, পরীক্ষায় তো লং টেস্ট তো খুব প্র্যাকটিক্যাল পরীক্ষা, আপনাকে জিজ্ঞেস করবে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কোনটা দেখেছেন ইসকেমিক হার্ট ডিজিজে ব্যবহার করতে।
এবার বলেন দেখি উত্তরটা একটু। Which calcium? ডেফিনেটলি স্যার ক্যাপ স্যার ভেরাপামিন 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 স্যার। আচ্ছা, আপনারা কি দেখেছেন এটা নাকি এমনি বলছেন? স্যার পড়েছি আচ্ছা, কোথায় পড়েছেন? নামটা শুনি জায়গাটা। স্যার মানে ওয়ার্ডে একবার পড়েছিলাম ওয়ার্ডে স্যার পড়িয়েছিল আচ্ছা, কোনো বইয়ে কি পেয়েছেন? পাননি। আমি আপনাদের একটু প্র্যাকটিক্যাল একটা জিনিস বলে দিই, হ্যাঁ। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেগুলো আছে সেগুলা হার্টের উপর কাজ করে, আবার ভেসেলের উপরও কাজ করে। তো কিছু ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে যারা এক্সক্লুসিভলি ভেসেলে কাজ করে, ওদের হার্টের উপর কোনো কাজ নাই। ওরা কখনোই ওদের ইউজ হচ্ছে একমাত্র অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে। যেরকম আপনি যেটার নাম বলেছেন নিফেডিপিন, এরপরে এসছে অ্যামলোডিপিন, এখন তো অ্যামলোডিপিনও পুরনো হয়ে গেছে, এখন হচ্ছে সিলনিডিপিন। আর কিছু ড্রাগ আছে যেই ড্রাগগুলা এক্সক্লুসিভলি হার্টের উপর কাজ করে। এই ড্রাগগুলা সাধারণত এইরকম ড্রাগ হচ্ছে গিয়ে আপনার ভেরাপামিল। ভেরাপামিলের আসলে যদিও এটা ইসকেমিক হার্ট ডিজিজে থিওরিটিক্যালি পসিবল টু ইউজ ইট, আমরা করি না। ভেরাপামিল ইজ মেইনলি ইউজড ফর অ্যারিথমিয়া। সাধারণত ভেরাপামিল ইউজ করা হয় এট্রিয়াল ফিব্রিলেশন এবং সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, এই দুইটা ডিজিজে, এই দুইটা অ্যারিথমিয়াতে। ইসকেমিক হার্ট ডিজিজে আমরা ভেরাপামিল ইউজ করি না। ইসকেমিক হার্ট ডিজিজে আমরা যেই ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা সাধারণত ইউজ করি সেটা হচ্ছে ডিলটিয়াজেম। ঠিক আছে? পরীক্ষায় যদি কখনো জিজ্ঞেস করে যে কোন ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা তুমি দেখেছো দেয়া হয়েছে, আপনি বলবেন ডিলটিয়াজেম। তখন সে মাথা উঁচু করে বলবে কেন নিফিডিপিন দেয়া যায় না, ক্যালসিয়াম দেয়া যায় না? আপনি তখন কনফিডেন্টলি বলে দিবেন স্যার দে আর ভেরি গুড ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স, বাট অ্যাজ দে হ্যাভ নো অ্যাকশন অন হার্ট, they are mainly used as antihypertensives, they are not used for ischemic heart disease। তখন বলবে কেন হার্টের উপর তো ভেরাপামিলের কাজ আছে, ওটা দিবা না? বলে স্যার থিওরিটিক্যালি পসিবল দেয়া, বাট ভেরাপামিল আমরা দেখেছি মেইনলি ইউজড ফর এট্রিয়াল ফিব্রিলেশন। ভেরাপামিলকে স্যার আমরা ইসকেমিক হার্ট ডিজিজে দিতে দেখি নাই, রাদার আমি দেখেছি ডিলটিয়াজেমকে দিতে, এই জন্য আমি এটাই বলেছি। আপনি যদি কনফিডেন্টলি বাংলায় এই স্টাইলে আনসার করে দিতে পারেন পরীক্ষায়, বিলিভ মি এক্সটার্নাল আপনার উপর অনেক অনেক বেশি খুশি হবে, বুঝবে যে এরা হাত নাড়াচাড়া করে, ওয়ার্ডে নাড়াচাড়া করে, শুধুমাত্র বই পড়ে আসছে। বুঝতে পেরেছেন? আমরা আগাই, দেরি করে ফেলতেছি। তাহলে ট্রিটমেন্ট এগুলো তো আমরা বললাম, এই যে অ্যান্টিপ্লেটলেট অ্যাসপিরিন আর ক্লোপিডোগ্রেল বলেছি, বিটা ব্লকার, স্ট্যাটিন। আর ড্রাগ ফর সিম্পটোমেটিক রিলিফ হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্লিসারাইল ট্রাইনাইট্রেট। এইটা ট্যাবলেট হিসাবেও পাওয়া যায়, স্প্রে হিসাবেও পাওয়া যায়। ঠিক আছে? কমনলি স্প্রেটা ইউজ করা হয়। আর কিছু সেকেন্ড লাইন ড্রাগস আছে যেরকম লং অ্যাক্টিং নাইট্রেটস, এটাও গ্লিসারাইল ট্রাইনাইট্রেট ট্যাবলেট। তারপর হচ্ছে ট্রাইমেটাজিডিন। আর কার্ডিও অ্যাক্টিভ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অত কিছু দরকার নেই, আপনারা শুধু মনে রাখবেন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ডিলটিয়াজেম। ট্রাইমেটাজিডিন কঠিন নাম, আমার মনে হয় এটা ভুলে যান। ঠিক আছে? কঠিন কিছু পরীক্ষায় বলা যাবে না, কঠিন কিছু বলতে গিয়ে ভুল বলার থেকে না বলাই ভালো। হ্যাঁ, পরীক্ষায় হচ্ছে ইটস বেটার টু অমিট দ্যান টু কমিট আ রং থিং। তাহলে এগুলো আপনাদের মনে থাকবে। আচ্ছা, এখন এই পেশেন্টকে যদি আপনি ট্রিটমেন্ট না, পেশেন্টটা এই স্টেবল ইঞ্জিনের পেশেন্টকে যদি আপনি ট্রিটমেন্ট ইভালুয়েশন করে প্রপার ট্রিটমেন্টে না যান, পেশেন্ট স্মোকিং চালায়েই যায়, পেশেন্টের হাইপারটেনশন কন্ট্রোল না হয়, তার ডায়াবেটিস কন্ট্রোল না হয়, এই ড্রাগগুলো কোনটাই যদি না দিলে হবে বলেন? হার্ট ফেলিয়ার হবে আচ্ছা, হার্ট ফেলিয়ার আগে দিস টাইম পেশেন্ট তো এখন অল্প অল্প স্টেবল এনজাইনাতে আছে, এই জিনিসটা যখন আরো বেশি এমআই অ্যাডভান্স হবে, yes, the patient will produce unstable angina, the patient may produce acute MI, so acute coronary syndrome হতে পারে। patient in the long term, patient may develop heart failure এবং পেশেন্টের অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে, যেরকম atrial fibrillation, complete heart block, এগুলো ডেভেলপ। these are the complications of stable angina if left untreated। অর্থাৎ নট অনলি স্টেবল এনজাইনা, যদি রিস্ক ফ্যাক্টরস থাকে সেগুলো যদি আপনি কারেক্ট না করেন, আলটিমেটলি এগুলাতে হবে। মনে রাখবেন যে কোনো ইসকেমিক হার্ট ডিজিজ পেশেন্টের যদি হার্ট ফেলিউর হয় সেটাকে আমরা বলি ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি। এই কথাটা আমি এখানে লিখে দিয়েছি। এখানে তখন এই ডেসক্রিপশনটা আছে, এটা ভাইভাতে মাঝে মাঝে জিজ্ঞেস করে যে এনজাইনার বা স্টেবল এনজাইনার পেইনটা কেমন, তো আপনি এখন এইভাবে লাইন ধরে বলে যাবেন
যে অ্যাকিউট করোনারি সিনড্রোম কিভাবে বুঝবেন। দেখেন পেইন কিন্তু ওরকমই, ওই কম্প্রেসিভই, কিন্তু সেটা হচ্ছে একটু অ্যাড হয়ে যায় সাডেন সিভিয়ার। সো সাডেন সিভিয়ার কম্প্রেসিভ প্রিকর্ডিয়াল পেইন, সেম রেডিয়েশন, বাট এখন শুধু আর্মে যায় না, রেডিয়েশন টু আর্ম, নেক, জ, ইভেন এপিগ্যাস্ট্রিয়াম, সব জায়গায় যেতে পারে, ঠিক আছে। and associated with sweating and vomiting, not relieved by rest or nitrates। এই পয়েন্টগুলো কিন্তু যদি একজনের আগে থেকে স্টেবল এনজাইনার পেইন হতো, এবার ওরকম জায়গাতে ওরকম নেচারেরই পেইন হচ্ছে, বাট দিস টাইম দেয়ার ইজ সামথিং নিউ। হোয়াট ইজ নিউ? দিস টাইম দ্য পেইন ইজ আ মোর সিভিয়ার, দিস টাইম দ্য পেইন ইজ অ্যাসোসিয়েটেড উইথ সোয়েটিং and vomiting, and now the pain is not relieved when the patient takes rest, and the pain is not relieved when the patient takes nitrates। So এটা না, এখন আর এটা স্টেবল এনজাইনার লেভেলে নাই, এটা এখন অ্যাকিউট করোনারি সিনড্রোম হয়ে গেছে। সো অ্যাকিউট করোনারি সিনড্রোম কি কি আছে বলেন, বলেন, আনসার দেন। স্যার আনস্টেবল আর তারপরে হচ্ছে এমআই আর নন স্টিলেটেড। আচ্ছা, এই জিনিসটা আমাকে বলেন তো, যে আমি যদি জিজ্ঞাসা করি যে আনস্টেবল এনজাইনা স্টিলেটেড এমআই নন স্টিলেটেড। আচ্ছা, তা এমআই দুইবার বললেন কেন, এটা আগে বলেন। আর আপনি যদি বলতেন আনস্টেবল এনজাইনা এন্ড মায়োকার্ডিয়াল ইনফারকশন, এটা নন এসটি এসটি দুইটাকে ইনক্লুড করে দিত না? তাহলে আপনার একটা কোশ্চেন বাড়তো না? তাহলে এমআই কয় রকম তখন বলতেন, একটা নন এসটি এমআই আর একটা এসটি এমআই। বুঝতে পারছেন আমার কথার উদ্দেশ্যটা? যে আপনি কম কথা বলবেন, একটা কোশ্চেন ইনভাইট করবেন যেটার অ্যানসার আপনি জানেন। জি, হ্যাঁ, ওকে। অ্যাকিউট করোনারি সিনড্রোমে ইনভেস্টিগেশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইসিজি আর একটা হচ্ছে সিরাম কার্ডিয়াক মার্কার। তো ইসিজি তে কি পাওয়া যায় বলেন তো অ্যাকিউট করোনারি সিনড্রোমে? এবার বলেন, এবার পারবেন, বলেন। ইনভ্যারিয়েবলি কোনটা পাওয়া যায়? নো। তাহলে নন এসটিএমআই নামে কোনো জিনিস থাকবে না। ইয়েস, ইসিজি তে অ্যাকিউট করোনারি সিনড্রোমে একটা জিনিস থাকবেই, সেটা হচ্ছে টি ইনভার্সন। এটা থাকতেই হবে, এটা ম্যান্ডেটরি। এসটি এলিভেশন থাকবে। ইয়েস, না এটা সব সময় থাকবে না, নাহলে নন এসটিএমআই নামে একটা জিনিস থাকতো না তো। আপনি বললেন না একটা এসটি এলিভেটেড এমআই একটা নন এসটি এলিভেটেড এমআই, যদি সবাই এসটি এলিভেশন থাকতো তাহলে তো নন এসটিএমআই বলে কিছু থাকতোই না। হ্যাঁ, তাহলে টি ইনভার্সন থাকতেই হবে অ্যাকিউট করোনারি সিনড্রোমে। এখন এই টি ইনভার্সন থাকতেই হবে, এর মধ্যে কোন কোন এমআই পেশেন্টের এলিভেশন এবং প্যাথোলজিক্যাল কিউএফ হতে পারে, বাট টি ইনভার্সন সবারই থাকবে। এটা আনস্টেবল এনজাইনা হোক, মায়োকার্ডিয়াল ইনফারকশন হোক, মায়োকার্ডিয়াল ইনফারকশনের মধ্যে এটা এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফারকশন হোক অথবা নন এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফারকশন হোক, সবার একটা জিনিস কমন, এন্ড দ্যাট ইজ টি ইনভার্সন। এখন এর সাথে যদি প্যাথোলজিক্যাল কিউ থাকে অথবা এসটি এলিভেশন থাকে, সেটাকে আমি বলতে পারবো এটা অবশ্যই এমআই, কিন্তু টি ইনভার্সন সবারই থাকবে। বুঝতে পারছেন? এখন যদি এসটি এলিভেশন না থাকে তাইলে আপনার এমআই বলার ওয়ে হচ্ছে একটাই, সেটা হচ্ছে যদি ট্রোপোনিন আই অর টি যেটাই করেন সেটা যদি রেজ থাকে, এটা অবশ্যই এমআই। বুঝতে পারছেন এখন? তাহলে যার আনস্টেবল এনজাইনা তার ইসিজি তে কি পাবেন? তাহলে আপনি এখন এই দুইটা পরীক্ষা দিয়ে আনস্টেবল এনজাইনা, নন এসটিএমআই আর এসটিএমআই এই তিনটাকে আলাদা করেন তো, একজন করে ফেলেন সাহস করে। আপনাকে স্ট্রিপ দেওয়া হলো এবং ব্লাড টেস্টের রিপোর্ট দেওয়া হলো। এখন আপনি বলেন আনস্টেবল এনজাইনাতে কি হবে, নন এসটি এলিভেটেড এমআই তে কি হবে, এসটি এলিভেটেড এমআই তে কি হবে? আনস্টেবল এনজাইনাতে হচ্ছে এসটি ডিপ্রেস থাক, আর স্টেবল নট ম্যান্ডেটরি, নাও থাকতে পারে, এসটির কিছু বলেনি না। আনস্টেবল এনজাইনাতে সোজাসুজি বলি, সাডেন সিম্পটমের সাথে যদি না ইসিজি তে টি ইনভার্সন থাকে, আনস্টেবল এনজাইনাতে টি ইনভার্সন থাকবে, বাট এটা ট্রোপোনিন আই বাট টি কোনো রেঞ্জ থাকবে না। রাইট। তারপরে নেক্সট দেন স্যার যদি এসটি এলিভেশন নন থাকে এসটিএম
নন এসটিএমআই তে হ্যাঁ, শুধুমাত্র নন এসটি তে 3 ভার্সন থাকবে এবং ট্রোপোনিন আই এবং টিটা রেস থাকবে। ফাইন। আর এসটি এলিভেশন এর দুইটাই রেস থাকবে স্যার। এসটি এলিভেশন Yes, থাকবে STO থাকবে, এটাও রেস্ট থাকবে। দেখো কি সুন্দর হয়ে গেল। শুনেন, অ্যাকিউট করোনারি সিনড্রোমে মানেই হচ্ছে গিয়ে টি ইনভার্সন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, ঠিক আছে। টি ভার্সন উইল নট হেল্প ইন ডিফারেন্সিয়েটিং। টি ইনভার্সন থাকবেই, সাডেন চেস্ট পেইনের সাথে টি ইনভার্সন মানেই অ্যাকিউট করোনারি সিনড্রোম, মনে থাকবে। জি, এখন আপনি ইসিজি হাতে নেন, ট্রোপোনিন আই রিপোর্ট হাতে নেন। ইসিজি তে যদি আর কিছু না থাকে, আর ট্রোপোনিন আইতে যদি আর কিছু না বাড়ে, এটা হচ্ছে আনস্টেবল এনজাইনা, ঠিক আছে। ইসিজি তে যদি আর কিছু না থাকে আর ট্রোপোনিন আই যদি বাড়ে, এটা হচ্ছে নন এসটি এলিভেটেড এমআই। আর ইসিজি তে যদি এসটি এলিভেশন থাকে আর ট্রোপোনিন আই বাড়ে, সেটা হচ্ছে এসটি এলিভেটেড এমআই। এবার বুঝতে পেরেছেন? খুব সিম্পল, টি ইনভার্সন সবগুলোতেই থাকবে, খুবই সিম্পল। আবার আমি রিপিট করছি, দেখেন, আপনার পেশেন্টের সাডেন চেস্ট পেইন, ইসিজি করলেন, টি ইনভার্সন পেলেন, এখন আপনার এটা কি এমআই না আনস্টেবল এনজাইনা এটা জানা দরকার। আপনি ট্রোপোনিন আই করেন, এবার আপনি দুইটা সামনে নিয়ে দাঁড়ান। ইসিজি তে আর কিছু নাই, ট্রোপোনিন আইও নরমাল, আনস্টেবল এনজাইনা। ইসিজি তে আর কিছু নাই, ট্রোপোনিন আইটা বেশি, এটা হচ্ছে নন এসটিএমআই। আর ইসিজি তে এসটি এলিভেশন আছে, ট্রোপোনিন আই বেশি, এটা হচ্ছে এসটি এলিভেটেড এমআই। খুব সম্ভব, খুব ইজি একটা জিনিস রে বাবা, কঠিন কিছু নাই। আচ্ছা, পেশেন্টের এটা কি আনস্টেবল এনজাইনা না নন এসটিএমআই না এসটিএমআই, এটা জানার কোনো প্রয়োজন আছে কিনা, জেনে কি কোনো লাভ আছে, না ট্রিটমেন্ট একই? অ্যান্সার করেন। কেউ একজন বলেন অ্যান্সারটা। আচ্ছা, ট্রিটমেন্ট অপশন তো আলাদা। নন এসটি এলিভেটেড এমআই যদি হয় স্যার, তাহলে মানে এসটি এলিভেটেড এমআই হলে স্যার মানে পারকিউটিনাস ইন্টারভেনশন লাগতে পারে স্যার, মানে আচ্ছা, আর নন এসটি এলিভেটেড হলে স্যার আমরা নরমালি লো মলিকুলার ওয়েট হেপারিন দিয়ে ম্যানেজ করতে পারি। খুব সুন্দর বলেছেন, খুবই সুন্দর বলেছেন। আপনি শুধু এতটুকু বলবেন যে if it is ST elevated MI and the patient arrives within 12 hours of symptom, then there is need for thrombolysis, ঠিক আছে। otherwise the treatment does not need thrombolysis. so thrombolysis বাদ দিয়ে বাকি ট্রিটমেন্টটা এখন আমাকে বলে দেন। একটা পেশেন্ট যদি অ্যাকিউট করোনারি সিনড্রোম অর্থাৎ আনস্টেবল এনজাইনা বা অ্যাকিউট এমআই নিয়ে আসে আপনার কাছে, ইমার্জেন্সিতে আপনি বসে আছেন, আপনার কাছে পেশেন্টটা এসেছে, now how will you manage right now? You have done the ECG, you have done the troponin, now you have diagnosed that this is acute myocardial infarction, now how will you treat? So emergency management of acute MI আমাকে 1 মিনিটের মধ্যে বলেন। নাইট্রেট ফার্স্ট এড এটা আপনার নাম বলেন। স্যার অ্যাসপিরিন ক্লোপ্রিড মানে কমানোর জন্য আমরা মরফিন দিই। এতটুকু দেওয়ার পরে যদি আমরা স্যার মানে লোয়ার সেন্টারে থাকি, তাহলে আমরা হায়ার সেন্টারে রেফার করে দিব। আচ্ছা, ফাইন। শুনেন, লোয়ার সেন্টারে আপনি এত কিছু দিবেন না, লোয়ার সেন্টারে আপনি অ্যাসপিরিন ক্লোপিডোগ্রেল দিয়ে রেফার করে দিবেন, ঠিক আছে। এখন আপনি হায়ার সেন্টারেই আছেন, এনাম যথেষ্ট হায়ার একটা সেন্টার, এবার আপনি কি করবেন বলেন। ফার্স্ট দিব, ক্লোপিডোগ্রেল দিতে পারি যাদের অ্যাসপিরিনে কন্ট্রাইন্ডিকেটেড আছে। তারপরে হচ্ছে আচ্ছা। রোভাস্টেটিন দিব। তারপরে সে যদি পেশেন্ট যদি 6 থেকে 8 ঘন্টার মধ্যে আসে, তাহলে হচ্ছে পেশেন্টকে হচ্ছে আমরা স্টেপটোকাইনেস দিতে পারি ট্যাবলেট। আচ্ছা, 6 ঘন্টা না 8 ঘন্টা? 6 ঘন্টা, 8 ঘন্টার মধ্যে। 6 ঘন্টা। আচ্ছা, একজন 6 একজন 8। যে 6 সে 6ই বলবেন, যে 8 সে 8ই বলবেন, যে 12 সে 12ই বলবেন। হ্যাঁ, এই এত টু এত, এটা কিন্তু ওই আপনার ব্লাড লেভেল অফ ডিফারেন্ট বায়োকেমিক্যাল থিংস এর রেঞ্জ না। হ্যাঁ, এখানে টু বলতে যায় না, একদম স্পেসিফিক্যালি একটা বলেন, যে বলবেন যেটাই বলবেন একটাই বলবেন, ঠিক আছে। এটা আপনার কনফিডেন্স শো করে। 6 থেকে 12 মানে হচ্ছে এটা কনফিডেন্স নাই। হ্যাঁ, আপনি সরাসরি বলবেন 12 ঘন্টা, অথবা আপনি সরাসরি বলবেন 6 ঘন্টা, একবারে কনফিডেন্টলি বলবেন, দ্যাটস গুড এনাফ। হ্যাঁ, তারপরে আর কি এই ট্রিটমেন্ট এই। আচ্ছা শুনেন, ট্রিটমেন্টটা আর কেউ কি একটু চেঞ্জ করতে চান? তারপর পারকিউটিনাস ইন্টারভেনশন করতে পারি যদি अवेलेबल থাকে। আচ্ছা, আর কিছু স্লিপ দিতে পারি। করোনারি ভাইরাস ট্যাবলেট পেন্টোপ্রাজল।
প্যান্টোপ্রাজল, আচ্ছা এটা খুবই, প্যান্টোপ্রাজল তো দিবেনই। যদি পেশেন্টের আপনি অ্যাসপিরিন দেন তাহলে তো প্যান্টোপ্রাজল দিবেন। আর কিছু? আমি একটু সহজ করে বলে দিই আপনাদের, আপনাদের বইয়ে এটা অনেক বড় লেখা, আপনাদের গাইড বইয়ে তার থেকেও বড় লেখা। আজকে দয়া করে গাইড বইয়ের যে অংশ থেকে রিটেনটা পড়েছেন ওই অংশটা খুব বিশ্রী ভাবে কেটে দিবেন, যেন আর কোনোদিন তাকাইলেও বুঝতে না পারেন কি লেখা ছিল। হ্যাঁ, এত বাজে ভাবে আপনাদের গাইড বইতে লেখা, এটা পড়লেই আপনার আরো ভুল হবে, কনফিউশন হবে, পরীক্ষায় ভুল হবে। দয়া করে গিয়ে কেটে দিবেন, যেন আর তাকালেও মনে না আসে যে এটার মধ্যে কি ছিল, এবং দেখলে যেন বুঝতেই না পারেন। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, আপনি আমার ম্যানেজমেন্ট একটু দেখেন, আসলে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, পরীক্ষায় এই অ্যান্সারটা এক্সপেক্টেড। ঠিক আছে, আমি একটু যাচ্ছি ট্রিটমেন্টে। এই হচ্ছে আপনার ট্রিটমেন্ট। পেশেন্ট শুড বি অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল, প্রেফারেবলি ইন করোনারি কেয়ার ইউনিট। সো আপনার হসপিটালে সিসিইউ আছে, সো ইউ উইল get the patient admitted at CCU. Then absolute bed rest, high flow oxygen, high dose dual antiplatelet, intravenous morphine, subcutaneous low molecular weight heparin, and finally intravenous thrombolytic in selective cases. ঠিক আছে, আপনাদের এখানে যদি পারকিউটিনাস পিসিআই হয় তাহলে আপনি ইন্ট্রাভেনাস thrombolysis or primary PCI in selective cases এইভাবে বলে দিবেন। খেয়াল করেন এই যে আপনি অ্যান্সারটা দিচ্ছেন, এই অ্যান্সারটায় আপনার কিছু দরজা ওপেন হয়ে গেল, কয়েকটা দরজা ওপেন হয়ে গেল। নেক্সট কোশ্চেন হতে পারে, প্রত্যেকটা লাইনে কোশ্চেন আছে, অ্যাডমিশন ইন করোনারি কেয়ার ইউনিট। আপনি তখন বলতে হবে, আপনার প্রশ্ন করতে পারে কেন আমার মেডিসিন ওয়ার্ড কি দোষ করলো, করোনারি কেয়ার ইউনিটে কেন দিবা। ঠিক আছে, তারপরে বলতে পারে হোয়াট ডু ইউ মিন বাই অ্যাবসলিউট বেড রেস্ট। আপনাকে বলতে পারে হাই ফ্লো অক্সিজেন মানে কি, আপনাকে বলতে পারে হাই ডোজ ডুয়াল অ্যান্টিপ্লেটেড বলতে তুমি আসলে কি বোঝাচ্ছ, আপনাকে বলতে পারে ইন্ট্রাভেনাস মরফিন দিলে কি সমস্যা হতে পারে, এটাকে প্রিভেন্ট করার জন্য কি করবা। তারপর আপনাকে বলতে পারে ওকে কাকে তুমি আইভি থ্রম্বোলাইটিক এজেন্ট অথবা প্রাইমারি পিসিআই দিবা। তাহলে বুঝতে পারছেন আপনার যে এই জাস্ট আপনি এই ওয়ার্ডগুলো ইউজ করে যদি অ্যান্সার করেন, ইউ হ্যাভ plenty of questions ready which are very much known, অর্থাৎ অ্যান্সার কিন্তু আপনি জানেন। এখন আমি একটা কোশ্চেন করি, পেশেন্টকে কেন সিসিইউ তে দিবেন, কেন মেডিসিন ওয়ার্ডে দিবেন না, বলেন। স্যার জাস্ট স্ট্রেপ্টোকাইনেজের জন্য। মনিটরিং আচ্ছা, আর কোনো কারণ আছে কি? স্যার কন্টিনিউয়াস ইসিজি মনিটরিং লাগবে। ইয়েস, দ্যাটস দ্য রিজন। এইসব পেশেন্ট ইউজুয়ালি বিভিন্ন অ্যারিথমিয়া হয়ে হঠাৎ করে মারা যায়। সাধারণত করোনারি কেয়ার ইউনিটে অ্যাকিউট এমআই পেশেন্টরা সবচেয়ে বেশি মারা যায়, পেশেন্টের ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন ডেভেলপ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যায়। এই জন্য অ্যাকিউট করোনারি acute myocardial infarction patients or acute coronary syndrome patients should be monitored 24 hours, এবং এটা মনিটর করার জন্য ওয়ে হচ্ছে গিয়ে একটা কার্ডিয়াক মনিটর লাগায় রাখতে হবে আপনাকে। ঠিক আছে, তো মেডিসিন ওয়ার্ডে কিন্তু সচরাচর কার্ডিয়াক মনিটর থাকে না। সো টু মনিটর দ্য কার্ডিয়াক ইসিজি 24 আওয়ার্স উই নিড এ কার্ডিয়াক মনিটর। এটা সিসিইউ থাকে, এই জন্য আমি পাঠাবো। আপনাদের অ্যান্সার হবে যে the patient should be admitted in coronary care unit because they have cardiac monitors to monitor the cardiac rhythm 24 hours, and also they have more capable manpower to treat acute coronary syndrome. But main কারণটা হচ্ছে মনিটর। ঠিক আছে, নাম্বার 2, what do you mean by absolute bed rest? অ্যান্সার করেন, absolute bed rest মানে কি? স্যার হচ্ছে রেস্ট্রিক্টেড অল মুভমেন্ট। বলেন। পেশেন্ট হচ্ছে স্যার বেড রেস্টেই থাকবে স্যার, সেখানেই খাওয়া দাওয়া হবে স্যার, এন্ড স্যার সেইখানে স্যার মিচুরেশন প্লাস ডেফিকেশন করার ব্যবস্থা থাকবে। রাইট, জিনিসটা হচ্ছে অ্যাবসলিউট বেড রেস্ট মিন্স যে ফুল টাইম অন দ্য বেড, মুভমেন্ট অনলি ডিউরিং ডিফিকেশন। ঠিক আছে, পারলে মিকচুরেশনও বেড পেন দিয়ে করবে। হ্যাঁ, শুধুমাত্র ডিফিকেশনের কাজে বাথরুমে যাবে। দিস ইজ কল্ড অ্যাবসলিউট বেড রেস্ট। ঠিক আছে, আচ্ছা হাই ফ্লো অক্সিজেন মানে কত হলে হাই ফ্লো বলি আমরা?
স্যার FiO2 যদি স্যার 40 to 60% হয় স্যার। এই যে কি এক্সট্রা ক্লাস থেকে ঢুকিয়েছেন FiO2? জি স্যার। FiO2 মানে কি? স্যার হচ্ছে ফোর্সড ইন্সপিরেটরি অক্সিজেন স্যার। আপনারা কি এইসব টার্ম পরীক্ষায় ইউজ করেন ফাইনাল প্রফে? না মানে আপনাদের কি এটা মানে ক্লাসে পড়ানো হয়েছে যে FiO2 এইগুলো আপনারা পরীক্ষায় বলবেন এই জিনিসগুলো? যদি বলে কনফিডেন্টলি ফেস করতে পারেন কোনো অসুবিধা নেই। বই থেকে স্যার পড়ছি স্যার। আচ্ছা খুবই ভালো করেছেন, বইয়ে তো এটা লেখা আছে আসলে এটাই এটাই ঘটনা, কিন্তু আপনি যখন দিবেন প্র্যাকটিক্যালি তখন না আপনার পাশে FiO2 দেখা যাবে না, তখন আপনাকে এত লিটার পার মিনিট এভাবে দিতে হবে স্যার। এটাই যদি বলতে আপনি ওয়ার্ডে গেছেন কিনা এটা বোঝাই যাবে যে আপনি আসলে লিটার পার মিনিটে বলতে পারছেন কিনা। সাধারণত 5 লিটার পার মিনিট, হ্যাঁ এটা বা তার বেশি যদি হয় সেটাকে আমরা বলি হাই ফ্লো অক্সিজেন। ওকে, আচ্ছা হাই ডোজ ডুয়াল অ্যান্টিপ্লেটলেট এটা মানে কি স্যার নাম বলেন, নামটা বলেন একটু। স্যার হচ্ছে 300 মিলিগ্রাম স্যার। আপনার নাম বলেন তারপর এটা বলেন, আপনি অনেক সুন্দর সুন্দর অ্যান্সার করছেন, নামটা বলেন। এই নাম বলতে তো ভয় পান কেন আপনারা, বলেন না নামটা বলেন, আমি একটু সবার সঙ্গে একটু পরিচিত হই দু একজনের সাথে। স্যার নাহিয়ান রাব্বি স্যার। আচ্ছা নাহিয়ান, নাহিয়ান এখন আপনি বলছেন যে ডুয়াল কি আর হাই ডোজ কি, তাই না? তাহলে বলেন তো ডুয়াল বলতে কি বোঝাচ্ছেন, হাই ডোজ বলতে কি বোঝাচ্ছেন? স্যার ডুয়াল মানে হচ্ছে স্যার টু গ্রুপস অফ অ্যান্টিপ্লেটলেট স্যার। এটাই সাধারণত কমনলি অ্যাসপিরিন আর ক্লোপিডোগ্রাল। আরেকটা হচ্ছে স্যার অ্যান্টি ক্লোপিডোগ্রাল স্যার। অ্যাসপিরিন দেই, ক্লোপিডোগ্রাল দেই, কোনটা কত মিলিগ্রাম করে দেই? স্যার হচ্ছে ক্লোপিডোগ্রাল স্যার হচ্ছে 75 মিলিগ্রামের স্যার হচ্ছে 4 ট্যাবলেট স্যার। রাইট, তাহলে খুবই ভালো বলেছেন 300 মিলিগ্রাম, এটা তো পাওয়া যায় না 75 4 ট্যাবলেট। আর অ্যাসপিরিন? স্যার অ্যাসপিরিন স্যার 300 স্যার। এটা পাওয়া যাইতো আগে, এখন কিন্তু এটাও পাওয়া যায় না, তাহলে এটাও 75 চারটা দিতে হবে। এখন আমরা আসলে প্র্যাকটিক্যালি কিভাবে দেই বলেন তো? প্র্যাকটিক্যালি অ্যাসপিরিন ক্লোপিডোগ্রাল কম্বিনেশন ট্যাবলেট পাওয়া যায়, 75 করে থাকে একটা ট্যাবলেট, ঠিক আছে? তাহলে এরকম চারটা ট্যাবলেট যদি আপনি দিয়ে দেন তাহলে হয়ে গেল না? জি স্যার। কিভাবে দেই এটা সাধারণত জানেন কিভাবে দেই? ট্যাবলেটটা ভেঙে গুঁড়া করে তারপরে খাইয়ে দিই, বিকজ তাহলে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাবে। এটা কিন্তু আপনি যে মানে জিজ্ঞেস করলে বলতে পারেন, তাহলে বুঝবে যে আপনি নিজে দেখেছেন ম্যানেজ করা। ট্যাবলেট একদম গুঁড়া করে ক্রাশ করে আপনি পানির সাথে মিশিয়ে খাইয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা মরফিন দিলে কি সমস্যা হতে পারে? স্যার হচ্ছে ভমিটিং। মিটিং হবে স্যার। রাইট, তাহলে এই জন্য মরফিনের সাথে কি দিয়ে দিবেন? অ্যান্টিবায়োটিকের নাম বলেন ইন্ট্রাভেনাস, কারণ এখানে সবই ইন্ট্রাভেনাসই দেয়া হচ্ছে। ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিকের নাম বলেন। জোরে বলেন। স্যার অনডেনসেট্রন স্যার। অনডেনসেট্রন, ইয়েস অনডেনসেট্রন দিতে পারেন বা প্যালোনিসেট্রন দিতে পারেন, ঠিক আছে? গুড, ভালো বলেছেন। আচ্ছা এরপরে হচ্ছে কাকে আপনি থ্রম্বোলাইটিক দিবেন, অর্থাৎ ইন্ট্রাভেনাস থ্রম্বোলাইটিক এজেন্ট অথবা পারকিউটেনিয়াস থ্রম্বোলাইসিস যেটা বলে প্রাইমারি পিসিআই, তাই না? কাদের দিবেন এটা? কোয়াগুলেশন এমআই প্লাস যদি 12 ঘন্টার মধ্যে পেশেন্ট চলে আসে আমার আরেকবার বলেন। এসটি এলিভেটেড এমআই এবং পেশেন্ট যদি উইদিন 12 আওয়ার্স এর মধ্যে আমার কাছে মানে সিসি ইউনিটে চলে আসে। রাইট, চমৎকার আনসার। আপনি যে বললেন আপনার নামটা একটু আমাকে বলেন, এখন যে অ্যানসার করলেন। প্রণয়। প্রণয়, হ্যাঁ রাইট। আচ্ছা অসুবিধা নাই তো, প্রণয় আপনার নামটাই খুব রোমান্টিক একটা নাম, অসুবিধা নেই, খুব শীঘ্রই আপনি এমবিবিএস শেষ করে প্রণয় থেকে পরিণয়ে চলে যাবেন আশা করা যায়। তো এখানে এটাই অ্যানসার যে not all, if it is ST elevated MI and appears and arrives within 12 hours, হ্যাঁ তাহলে আমি তাকে এটা দিব। আচ্ছা এখন আমাকে একটু বলেন তো what are the early complications of acute MI? কোন কমপ্লিকেশন গুলো আর্লি হয়? শুনেন পরীক্ষায় আপনারা ডেভিডসন থেকে বলার চেষ্টা করেন, গাইডে ডেভিডসনের চাচা, ডেভিডসনের মামা, বিভিন্ন বই মিলায় আরো অসংখ্য কমপ্লিকেশন মিলায় বলা হয়, আমি দেখেছি অসংখ্য থাকে, এত বেশি থাকে যে আসলগুলো আর মনে থাকে না। ventricular fibrillation and cardiac arrest. এটা হতে পারে, রাইট। আর কি খারাপ কি হয় কমপ্লিকেশন? হার্ট ফেলিওর
ভেরি গুড, অ্যাকিউট হার্ট ফেলিউর, অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার স্যার ফেলিউর। স্যার কার্ডিওজেনিক শক আর কি হয়? স্যার কার্ডিওজেনিক শক ভেরি গুড, কার্ডিওজেনিক শক। ফাইন, এই তিনটাই আসল। হ্যাঁ, আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক। তাহলে আমরা দেখে নিই যে আসলে অ্যাকিউট কোন কমপ্লিকেশন গুলা কমন এবং সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। অ্যাকিউট কমপ্লিকেশন হচ্ছে আপনারা এভাবে বলবেন, অ্যাকিউট হার্ট ফেলিউর, কার্ডিওজেনিক শক, অ্যারিথমিয়াস। ঠিক আছে, এভাবে বলবেন। তাহলে নেক্সট কোশ্চেনটাই হবে কোন অ্যারিথমিয়াটা বেশি হয়। সেটার অ্যান্সার হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া আর ফিব্রিলেশন, যেখান থেকে অ্যারেস্টে যায়, এট্রিয়াল ফিব্রিলেশন এবং কমপ্লিট হার্ট ব্লক। ওকে, এই স্টেপ বাই স্টেপ, কিন্তু একবারে সব বলে দিয়েন না। এটা প্রথমে যদি আপনি ভিএফ বলে দেন তাহলে আপনাকে আর ওই কোশ্চেনই যাবে না, টাইমে চলে যাবে। ওকে, সো আমরা একটু ব্রেক নেই এখন, হাফ এন আওয়ারের একটা ব্রেক নিয়ে আমরা আবার ব্যাক করবো না। আপনারা বাসায় গিয়ে খেলাধুলা করেন, অনলাইন অফলাইন হয়ে যায় না, আবার সবাইকে আনতে টাইম নষ্ট হয়ে যাবে। আমি কিছু পেশেন্ট দেখে এসে আমি আপনাদেরকে আবার যোগ দিচ্ছি উইদিন হাফ এন আওয়ার। ওকে, থ্যাংক ইউ।